দর্শকবৃন্দ, এই মুহূর্তে বাংলাভাষী ভাই ও বোনেরা পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনারাও যারা এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। আজকের সবাই দেশের হতাশা নিয়ে কথা বলছে। দেশের ইসকন কি করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কি করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা কোথায় আছে, উপদেষ্টারা কোথায় ভুল করছে, রাস্তাঘাটে কে কিভাবে মারামারি করছে, আর্মি কিভাবে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এটাকে এক্সিকিউট না করে চুপচাপ বসে আছে, সেনাপ্রধানের ব্যর্থতা, সশস্ত্র বাহিনীর ব্যর্থতা, এইসব সমালোচনার বাইরে প্রোডাক্টিভ কোনো আলোচনা এটা নিয়ে আমাদের সমাজ বা সিভিল সোসাইটি এটা নিয়ে কোনো আলাপ আলোচনা করে না। রাজনীতিবিদরা তো আদৌ করে না। ফর এক্সাম্পল, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যখন দায়িত্ব নিলেন অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, ওই সময় বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেই। হাসিনা সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে ইমার্জেন্সি ইম্পোর্ট যে জিনিসগুলো করে ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য কমোডিটির ক্ষেত্রে তারা বলেছে এটা বন্ধ করে দেবে, এবং অক্টোবরের 1 তারিখ থেকে বাংলাদেশের প্রতিটা ব্যাংকে নোটিশ টানায় দিবে যে ব্যাংক থেকে আর কোনো টাকা ডিসবার্স করা হবে না। মানে আপনার অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও, ওখানে টাকা থাকলেও সেখান থেকে টাকা আর আপনাদেরকে দিতে পারবে না ব্যাংক। হাসিনা এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে অক্টোবরের 1 তারিখ থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আর কোনো টাকা দিবে না। এবং পাশাপাশি আরো একটা কাজ হাসিনা গভর্নমেন্ট করেছিল, সেটা ছিল এই যে সরকারি চাকরিজীবী যারা, তাদেরকে অক্টোবরের 15 তারিখের পর থেকে আর কোনো বেতন দেয়া সম্ভব না। ক্যাটাগরিক্যালি তারা হিসাব করবে কাকে বেতন দিবে, কাকে বেতন দিবে না। হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাজেস্ট করেছিল শুধুমাত্র পুলিশদেরকে বেতন দিবে, আর্মির বেতন অর্ধেক দিবে, বলবে তোমরা আর্মিরা বেতন নিলে নাও, না নিলে না নাও। পরিস্থিতিটা ওই দিকে যাচ্ছে। এমন আরো অনেক কিছু সিদ্ধান্ত হাসিনা নিয়েছিল। এর ভিতরে কেয়ারটেকার গভর্নমেন্ট এসে, কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে আমাদের সিভিল সোসাইটিতে আলাপ আলোচনা কি, আর্মি খুব রহমত করেছে আমাদের দেশের উপরে যে জনগণের বুকে গুলি চালায় না। আবার আলাপ আলোচনা কি হচ্ছে, ইউনূস সরকার স্বৈরাচারদের দোসর তাদের অনেককেই তার উপদেষ্টা পরিষদে ইন করিয়েছে। তাহলে অ্যাপয়েন্টমেন্ট গুলো কে দিচ্ছে, ডক্টর ইউনূস নাকি ক্যান্টনমেন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট গুলো আসছে? এগুলো নিয়ে আলোচনা। এরপরে ইউনূস সাহেব ওনাকে কেন উপদেষ্টা করছে, ইউনূস সাহেব এইটা কেন করতেছে না, ইউনূস সাহেব নির্বাচনের ডেট কেন করতেছে না। কিন্তু একটা বিষয়, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। সেটা কি, যেখানে হাসিনা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল ব্যাংকের দরজা বন্ধ করে দেবে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হওয়ার পরে থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলোর দরজা খোলা আছে। কি করে আছে? দেশের রাজনীতিবিদরা এটা নিয়ে কি কোনো আলোচনা করছে? প্রতিদিনের টক শোতে যত লোকজনরা যাচ্ছে টেলিভিশনে, তারা কি এগুলো নিয়ে কথাবার্তা বলছে? মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য কোন গ্রহ থেকে একজন এলিয়েন এসছে, যার বাংলাদেশে রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, বাণিজ্য নিয়ে কথা বলার বা কাজ করার কোনো অধিকার নাই। আপনাদের মনে আছে তো, ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় চিন্তা করেছিলেন উনি বাংলাদেশের রাজনীতি করবেন। মনে হচ্ছে উনি বইমাত্রীয় কোনো ভ্রাতা, যার বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই, সিভিল সোসাইটিতে কোনো কথা বলার অধিকার নাই, আলোচনা করার অধিকার নাই। কেন উনি এটা করলেন? কারণ ওনার বাবার নাম তো মুজিব শেখ না, ওনার বাবার নাম তো জিয়া রহমান না। উনি কেন রাজনীতি করবেন? অর্থাৎ পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে কোন বৈদেশিক শক্তি যদি রাজনীতি করতে আসে, তৃতীয় বিশ্বের
ছাপোষা একটা দেশে তারা তখন কি করে জানেন? কোন ইন্টেলেকচুয়াল লোককে, কোন দেশপ্রেমিককে, কোন বুদ্ধিজীবী মানুষকে, বুদ্ধিমত্তা সম্পন্ন সচেতন মানুষকে সরকারে রাখা যাবে না। ইন্ডিয়ান ডক্ট্রিন ছিল যতগুলো বলদ আছে তাদেরকে তোমার পাশে বসাও। হাসিনা ঠিক এই কাজটাই করেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে আগস্ট মাসের 8 তারিখ উনি ক্ষমতা নিয়েছেন, আজকের নভেম্বরের 30 তারিখ। ওনার কাছ থেকে আশা করা হচ্ছে উনি নরককে কেন স্বর্গ বানাতে পারলেন না। এখন এগুলো নিয়ে আমি সমালোচনা করতে পারবো, গালি দিতে পারবো, কারণ আমি গালি দেওয়ায় যথেষ্ট ভালো। কিন্তু গালি দিয়ে লাভ কি এই মুহূর্তে? আমি কাকে গালি দিচ্ছি? আর বাংলাদেশের একটা জিনিস, আর্মির সদস্য হোক, whether they are the member of armed forces services or they are political leaders, everybody is describing their opinion from the political perspective. কেউ পলিসি নিয়ে কথা বলে না, পলিসি এক্সিকিউশন নিয়ে কথা বলে না, স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলে না, কিন্তু সবার বুদ্ধিজীবী। However, আমি ওই সব বিখ্যাত লোকজনদের নিয়ে আমি কথা বলতে চাই না। এবং আরো একটা কথা আছে, আমার সাথে কথা বলা অনেকে রিস্কি মনে করে, অনেক জেনারেল সাহেবরা রিস্কি মনে করে, অনেক বড় রাজনীতিবিদরা রিস্কি মনে করে, কারণ আমি মুখের দিকে তাকে জাতা বইলা ফেলাই। এই জন্য আমি কি করি, সাধারণ লেম্যানদের নিয়ে আমি কথাবার্তা বলি, যারা দেশটাকে নরমাল দৃষ্টিকোণ থেকে একজন সচেতন নাগরিক হিসাবে দেশটাকে যারা বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে। আজকের আমি এক ভদ্রলোককে আমন্ত্রণ জানিয়েছি, যাকে আমি আদৌ চিনি না, মাত্র 2 দিন আগে পরিচয় হয়েছে। 2 মিনিটের কথা আমার একটা জিনিস মনে হয়েছে, লোকটা লেখাপড়া জানা, সচেতন একজন মানুষ। কোন রাজনৈতিক ভাবে তার ইনভলভমেন্ট আছে কিনা আমার জানা নাই, সোফার আমি জেনেছি নাই। সত্য কথা বলতে যার ভিতরে দ্বিধা কাজ করে না, আনলেস বাংলাদেশের মতো জায়গায় ওনার পিছের থেকে যদি কেউ পিস্তল ঠেকায় থাকে, আদারওয়াইজ হি ইজ জাস্ট এ গুড গাই। ওনাকে শুধু কি বললাম, আজকে সকালবেলা হঠাৎ করে ফোন করে বললাম, কর্নেল হাউ আর ইউ ডুইং? সে বলছে জি ভালো আছে, আসেন ক্যামেরার সামনে কথা বলি। এখন ওনাকে আমার বুদ্ধিজীবী বানানোর দরকার নাই, ওনাকে কোনো জেনারেল বানানোর দরকার নাই। উনি একজন নাগরিক হিসেবে আমি যেখানে দাঁড়ায় আছি ঠিক একই জায়গায় উনি দাঁড়ায় আছে। আমি বাংলাদেশকে যে পার্সপেক্টিভে দেখি, উনি হয়তো ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখে। আমি এই ধরনের লোকজনদের সাথে কথা বলতে চাই, পপুলারিটি পাওয়ার জন্য না, সোশ্যাল মিডিয়ার সাবস্ক্রাইবার পাওয়ার জন্য না, ইউটিউব থেকে পয়সা বানানোর জন্য না। একটা জিনিস আমি সবসময় করি, আমি পলিসির উপরে কথাবার্তা বলা পছন্দ করি। দর্শকবৃন্দ, আমার টক শো অনেক সময় বোরিং হয় এর জন্য, কারণ মোস্ট অফ দ্য টাইম আমার আলোচনাগুলো আমি পলিসির মধ্যে সীমাবদ্ধ রাখি। আসুন, আমার যে গেস্ট, অনারেবল গেস্ট, ওনার সাথে আমি পরিচিত হই, আর ওনার পরিচিতি সম্পর্কে আমি ওনার কাছ থেকেই জানবো। কর্নেল এমডি সোহেল রানা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য শো। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আই এম শিওর যে আপনি ভালো আছেন। আমি আপনাকে শুধু কর্নেল ডাকলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না আমি কর্নেল রানা বললে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? আমাকে রানা ভাই বললে ভালো হবে, অথবা সংক্ষেপে রানা বললেই হবে, যে কোনো নামে আমি ডাকতে পারেন। ওকে, সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। ফ্রম এ আমেরিকান পার্সপেক্টিভ এন্ড কালচার, আমরা অনেক সময় আর্মির র্যাঙ্কিং যারা, আমরা অনেক সময় সিম্পল ওয়েতে বলি কর্ন, আমরা অন্য কোনো নামটা ম্যাপ করি না। ইউ আর ইটস ওকে, লাইক কেউ একজন দয়া করে আপনাকে কর্নেল বানায় না, না বানানি, রাইট, আই হ্যাভ টু অ্যাচিভ ইট, I have achieved it, so you deserve that respect. So Colonel, how are you? I am fine sir, thank you. How are you? I am okay. আমি আমার টকিং পয়েন্টে কতগুলো কথা বলেছি, অনেক সময় কথাগুলো ভালো, অনেক সময় কথাগুলো খারাপ। আপনি একজন সচেতন বাংলাদেশী নাগরিক, এই মুহূর্তে আপনি আর্মিতে চাকরি করছেন না, বাট এ ফর্মার মেম্বার অফ আর্ম ফোর্সেস সার্ভিসেস। জি জি। আর্ম ফোর্সেস সার্ভিস থেকে বেরোনোর পরে খুব সচেতন ভাবে আপনি দেখেন, আপনি কোন জায়গায় ভূমিকা পালন করেন আর না করেন কিছু আসে যায় না, কিন্তু আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনি সার্বিক অবস্থা আপনার চারপাশে দেখতে পাচ্ছেন। জি। আজকের আমার টকিং পয়েন্ট আমি বলেছি, হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল
যে সেপ্টেম্বর থেকে ব্যাংক থেকে আর কোনো টাকা ডিসবার্স করবে না। ওয়ারাস ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকগুলো এখনো খোলা আছে, লোকজন চেক দিয়ে টাকা তুলতে পারছে। হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল অক্টোবর থেকে সিদ্ধান্ত নেবে গভর্নমেন্টের কোন ক্যাটাগরিতে বেতন পাবে আর কারা পাবে না। ওয়ারাস ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে আজ অবধি এখন পর্যন্ত সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী বলে নাই যে তাদেরকে বেতন দেওয়া হয় না। আমি আপনার কাছে সিম্পল ওয়েতে জানতে চাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরে আজ অবধি আপনি কি মনে করেন ওনারা সফলতা দেখিয়েছে? সার্বিকভাবে না, কিছুটা সফলতা দেখাচ্ছে, কাজ করার চেষ্টা করছে জনগণের স্বার্থে, নাকি আপনি মনে করছেন সার্বিকভাবে তারা ফেল করছে? না, আমি প্রথমেই বলে নিই, আমি খুব আশাবাদী মানুষ এবং আমি সবকিছুতেই একটা আলো দেখতে পাই, যেটা হয়তো আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। আপনি ঠিকই বলেছেন যে আমরা দেশে থেকে একটা সময় বুঝতে পেরেছিলাম বা পারছিলাম যে ধীরে, ধীরে চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের ঋণ শোধ করার আমাদের কারেন্সি নাই, বা আমাদের টাকা ছাপিয়ে আমাদের বেতন দিতে হচ্ছে বা বিভিন্ন টাকা পরিশোধ করতে হচ্ছে। আমরা বুঝতেই পারছিলাম যে বিভিন্ন জায়গা থেকে আমরা বিদেশি যে ঋণ যেগুলো আমরা নিয়েছি, এটা ধীরে, ধীরে পরিশোধ করতে হবে। এটা এ বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরু থেকে। কিন্তু আমাদের সেই অনুযায়ী রেমিটেন্স নাই এবং সেইভাবে আমাদের আ আ ফরেন রিজার্ভ ধীরে, ধীরে কমে যাচ্ছে। তার মানে আ আমরা যারা সচেতন নাগরিক ছিলাম, তারা আমরা বুঝতেই পারছিলাম যে কোথায় যেন একটা অন্ধকার আমাদেরকে আস্তে, আস্তে ঘিরে ফেলছে। সো আ আ এই সময়ই এই ছাত্র জনতার বিপ্লবের পরে যে ঘটনাটা ঘটলো, যে আমরা একটা আ স্বাধীন সরকার পেলাম এবং আমি যে আজকে বলতে পারছি এটাই আমার অর্জন। আপনি যদি আমাদের জিজ্ঞাসা করেন যে আপনাদের অর্জন কি? আজকে আমি সাহস নিয়ে এক বাক্যে রাজি হলাম এবং নির্ভীক চিত্তে আমি খোলা মনে বলতে পারবো, সেটা সেনাবাহিনীর প্রশংসা হোক বা তাদের সমালোচনা হোক, সরকারের হোক, আমি বলতে পারছি। তো আপনার প্রশ্নে যদি আমি ব্যাক করি, যে আমাদের ব্যাংকগুলো কিন্তু এখন ধীরে, ধীরে ঘুরে দাঁড়িয়েছে। সব ব্যাংকই টাকা আছে। যে সমস্ত ৬ টা ব্যাংকে টাকার অভাব ছিল, সেখানে সরকার একটা সাহায্য দিয়েছে এবং প্রত্যেকটা ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। আপনি দেখবেন ডলারের যে খরচের যে লিমিট সরকার দিয়েছিল, সেই লিমিটটা এক্সটেন্ড করেছে। তো সব ক্ষেত্রে আমাদের একটা আ ওপেননেস দেখা যাচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে? আমি শুধু এতটুকুই মনে করি। আমাদের এই ডক্টর ইউনূস সরকার এসে শুধুমাত্র পিলফারেজ যেটা হতো, যেই যেটা আমাদের ধীরে, ধীরে ক্ষয়ে যেত, সেই ক্ষয়টা তারা বন্ধ করেছে। সেই সেই অরিফিসটা তারা বন্ধ করেছে। যার ফলে আমাদের যেই টাকাটা ড্রেন আউট হয়ে যেত, সেটা বন্ধ হয়েছে। আমরা আমরা আমাদের রক্তক্ষরণটা বন্ধ করতে পেরেছি। এখন আমরা ধীরে, ধীরে নিজের পায়ে দাঁড়াবো, নিজেই থেকেই সমস্ত সমস্যাগুলোর সমাধান করব এবং আমার মনে হয় যে আমাদের বর্তমান সরকার, আমরা যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলি বা ইন্টারিম গভর্নমেন্ট বলি, তারা এই জিনিসটাকে ১ম এ থামাতে পেরেছে। এখন রিপেয়ার এর পালা। এখন বিভিন্ন ধরনের আ বা আ ই আসবে, কমিশন গঠন হয়েছে। বিভিন্নভাবে আমরা ইকোনমিটাকে রিপেয়ার করার চেষ্টা করব। এবং নতুন যখন গভর্নমেন্ট আসবে, ইলেকটেড গভর্নমেন্ট আসবে, তারা এই রিপেয়ার্ড একটা ইকোনমি পাবে। যেটা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল। সেদিক দিয়ে আমি আশাবাদী। কর্নেল, একটা হিস্ট্রিক্যালি একটা কথা আপনাকে আমি বলতে চাই। জি। While William Jefferson Clinton was running for presidency, he was a former governor of Arkansas. ওই সময় আমেরিকান ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট ছিলেন জর্জ হার্বার্ট ওয়াকার বুশ। তো ওনারা ডিবেটে গেলেন। উনি ডিবেটে যখন গেলেন, জর্জ হার্বার্ট ওয়াকার বুশ was talking about Gulf War and foreign policy. ওই সময় in the middle of the debate, William Jefferson Clinton just intercepted and says, "It's economy is stupid. A country is not going to prosper based on foreign policy, but economy. You have to reform economy." এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন হঠাৎ করে আমি এক্সাম্পলটা কেন টানলাম। জি, বলেন। বাংলাদেশের লাইফলাইনে যদি ইকোনমিটাকে গুরুত্ব দেয়া না হয়, এটাকে যদি রিফর্ম করা না হয়, যেটাকে আপনি বলছেন একটা রক্তক্ষরণ হচ্ছিল, ওটাকে বন্ধ করে যদি স্টেবল করা না যায়, আপনি কি মনে করেন কিনা এক্সিস্টেন্স অফ বাংলাদেশ ইজ গোইং টু বি সাস্টেইনেবল উইদাউট রিফর্ম ইকোনমি? No, it is we are in danger.
যে আমাদের রক্তক্ষরণটা হতে হতে আপনি আজকের একটা পেপারে দেখেছেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে রিপোর্টটা দিয়েছেন, উনি বলেছেন যে প্রতি বছর $14 বিলিয়ন শুধু পিলফারেজ হচ্ছিল, বিদেশে পাচার হচ্ছিল অবৈধভাবে। তো সেই জিনিসটা বন্ধ করা গেছে। আপনি চিন্তা করতে পেরেছেন যে আমাদের দেশের মতো একটা দেশে $14 বিলিয়ন ইজ গোইং আউট ইলিগালি, নো ট্রেস, অ্যান্ড ইট ইজ আওয়ার মানি, ইট ইজ দি our people's money. আপনি আমাকে সাধারণ মানুষ হিসেবে বলেন, it's people money, my money. And you have taken out our money. You have drained out our money. You have siphoned out our money. We want আমরা এই জিনিসটি আমরা ফেরত চাই। তো আপনার সঙ্গে আমি সুর মিলিয়ে বলি যে সরকার সেই রক্তক্ষরণটা বন্ধ করতে পেরেছে। এখন অন্যান্য জিনিসগুলোর দিকে, অন্যান্য ইস্যুগুলোর দিকে নজর দিচ্ছেন। আমার মনে হয় আমাদের আলোচনায় সেই সমস্ত জিনিসগুলোও বের হয়ে আসবে। আপনি কি আমার সাথে তাইলে এক হয়ে একটা কথা বলতে চাচ্ছেন, একটা দেশের ইকোনমিকে যদি ফিক্স করা না যায়, রিফর্ম করা না যায়, ওই দেশের অস্তিত্ব রক্ষা করা সম্ভব না? সম্ভব নয়, সম্ভব নয়। আপনাকে ইকোনমিটাকে আগে ঠিক করতে হবে। তো উইলিয়াম জেফারসন ক্লিনটন যথাসময়ে বুশকে যখন এই কথাটা বলছিল, আপনি কি জানেন ওই লাইনটা আমেরিকা একটা আইকনিক ল্যাঙ্গুয়েজ হিসাবে এখন পরিচিত। বলছে ইটস ইকোনমি স্টুপিড, মানে সে বলছিল ইকোনমি ছাড়া তুমি আমেরিকা প্রসপার কেমনে দাঁড়াতে পারবে না। দাঁড়াতে পারবে না। তো বাংলাদেশের মতো জায়গায়ও এটা কি ব্যতিক্রম? আমি তো দেখি না ব্যতিক্রম। তো আমি আর আপনি দ্বিমত পোষণ করছি না, আমি আর আপনি এক জায়গায় দাঁড়ায় আছি। একমত পোষণ, জি ওকে জি। এখন একটা জিনিস, যেখানে বাংলাদেশের লাইফলাইন ইকোনমি, ডক্টর ইউনূস সাহেব হঠাৎ করে উনি সরকারের দায়িত্ব নিলেন, উনি ইউরোপিয়ানদের সাপোর্ট পাচ্ছেন, উনি ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট পাচ্ছেন, উনি আইএমএফ এর সাপোর্ট পাচ্ছেন। আপনি কি বাংলাদেশে আপনার শিক্ষা দিয়ে, মননশীলতা দিয়ে, আপনার পরিচিতি দিয়ে, আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি কি দেখেন ডক্টর ইউনূসের সমসাময়িক দেয়ার ইজ এ সেকেন্ড পারসন who can run the country and stabilize economy better than Dr. Yunus? না, আমি দেখি না। কারণ আমরা তো সচেতন ছিলাম এবং সবসময় ভাবতাম, আচ্ছা এই ফ্যাসিস্ট সরকার না থাকলে আমরা কাকে দেখতে চাই? তো আমরা রাজনৈতিক নেতাই দেখতাম। বাট আমরা সবসময় মনে করতাম এই রিপেয়ার করার জন্য, আপনি ধরেন এরপরে যে দলটা আসবে, একটা ভঙ্গুর অর্থনীতি, একটা বিধ্বস্ত একটা রাষ্ট্র খুঁজে পেত। সো আমরা চাচ্ছিলাম যে কেউ একজন যে আমাদের এই ইকোনমিটাকে, এই রাজনৈতিক ব্যবস্থাটাকে, এই বিচার ব্যবস্থাটাকে, এই শিক্ষা ব্যবস্থাকে, চিকিৎসা ব্যবস্থাটাকে একটা লাইনে নিয়ে আসতে পারবে। তো আমরা যখনই চিন্তা করতাম ডক্টর ইউনূসের নাম আমরা সবসময় মনে করেছি। সমসাময়িক অনেকেই আছেন, কিন্তু তার গ্রহণযোগ্যতা, সারা পৃথিবীতে যে ধরনের তার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং তার শিক্ষা যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে আছে, আমাদের কাছে মনে হচ্ছে হি ইজ অ্যান আইকনিক ফিগার অ্যান্ড হি ক্যান রিপেয়ার দি কান্ট্রি। তার সঙ্গে আমাদের যারা নিউ জেনারেশন থাকবে, আমাদের লোকাল যারা ইন্টেলেকচুয়ালস আছেন, যারা বিজ্ঞজন আছেন, তারা সাহায্য করছেন। এবং উনি বিদেশে যে সমস্ত আমাদের অর্থ পাচার হয়েছে বা আমাদের এই মুহূর্তে অর্থের প্রয়োজন বা আমাদের লোনের প্রয়োজন, বা আমরা যে সমস্ত গার্মেন্টস বা যে সমস্ত আমাদের ক্রেতা আছেন, সেই সমস্ত ক্রেতার আস্থা ফিরিয়ে আনার জন্য বা আমাদের বায়ারদেরকে আবার আমাদের কাছে ফিরে আনার জন্য যে আস্থাটার প্রয়োজন, যেই লোকটার প্রয়োজন, আমার কাছে মনে হয় যে হি ইজ দি রাইট পারসন এট দিস মোমেন্ট অ্যাভেলেবল ইন দি হোল ওয়ার্ল্ড টু bring back our country. I'm going to ask you $1 million question. If you can answer that one, if you cannot, yes, it's sir. Okay. And sure, you will give me $1 million. That $1 million question is, there's a feelings and there is an observation, careful observation. Sure. The political leaders of Bangladesh, they are not liking Dr. Muhammad Yunus. What is the reason? না, এটা আপনার ভুল ধারণা। আপনি যদি বর্তমানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথা শুনেন বা আপনি যদি সেনা প্রধানের কথা শুনেন, সবাই কিন্তু বলছেন গিভ দেম টাইম। আপনি বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন গিভ দেম টাইম এন্ড উই আর উইথ ইউ। আপনি অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই বলছে গিভ দেম টাইম, উই আর উইথ ইউ। You will not fail. You cannot fail. If you fail, the whole country will fail. আপনি এটা জানেনই, সেনাপ্রধান বলেছেন যে তার যে এই ইন্টারিম গভর্নমেন্ট যেন সার্থক হয়, যেন সাকসেসফুল হয়, সেজন্য ফুল ব্যাকআপ আমরা সেনাবাহিনী থেকে দেব, এবং আপনি প্রত্যেকটা দল থেকে পাচ্ছেন। সো আপনি যে ধরনের কথা শুনছেন যে
উনি কনফিডেন্সে নাই বা উনি ভালো করছেন না বা এটা করা উচিত ছিল। আমার মনে হয় এটা আ আ আ তথ্যবহুল না, তথ্য সমৃদ্ধ না। এই সমস্ত জিনিস জানলে একটু ধৈর্য ধরলে আমার মনে হয় যে ইকোনমিটা একটা ট্র্যাকে চলে আসবে। অনেক ধরনের সমস্যা হতে পারে। একেকজনের ব্যাখ্যা একেক ধরনের হতে পারে। কিন্তু সবাই দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সিদ্ধান্তই সুচিন্তিত এবং এর পিছনে অনেক বিজ্ঞজনের অ্যাসেসমেন্ট আছে এবং তারা বা ভালোই করছে। আমি আমি কখনোই এখন পর্যন্ত কোনো বিচ্যুতি দেখতে পাইনি। ছোটখাটো যেটা হতেই পারে। আপনি বলতে পারেন যে অমুককে গ্রেপ্তার করা হলো কেন? না করা হলেও ভালো হতো। তাকে বাইরে রাখলে ভালো হতো, ভিতরে রাখলে ভালো হতো। কিন্তু আমার কাছে মনে হয় যে এভরিথিং হ্যাজ অ্যান এক্সপ্লেনেশন। অল দি অর্গানাইজেশনস আমার মনে হয় ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যেগুলো আছে, পুলিশ আছে, বিজিবি আছে এবং সবাই র‍্যাব আছে। সবাই নির্ভীক চিত্তে কাজ করছে এবং তাদের যেই অ্যাসেসমেন্ট গুলা ঠিকমতো দিতে পারছে এবং সরকার আ আ সেই সমস্ত অ্যাসেসমেন্ট গুলা শুনছেন, শুনে ব্যবস্থা নিচ্ছেন। ভুল হতে পারে, বাট আই এম সিউর দে আর ডুইং গুড অ্যাজ এ কর্নেল লেমন। কর্নেল, আমি আপনার কথার সাথে বিতর্কে যাব না, জাস্ট ফর ইউর ইনফরমেশন। জি। আমেরিকান পিউ পোল অ্যান্ড জগবি তারা বাংলাদেশের উপরে শুধু রাজনৈতিক দল, নেতা এবং কর্মী তাদের উপরে রিসার্চ করেছে, যে সার্ভেতে বেরিয়ে এসছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা 79.8% এবং রাজনৈতিক দল তাদের নেতাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা 27%। এখন আপনি বাংলাদেশে বলে কি বললেন আমার কিছু আসে যায় না। এবং আরো শুনেন আরেকটা শুনেন, হিন্দুস্তান টাইমস তারা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের উপরে যে সার্ভে করেছে, ওই সার্ভেতে দেখা গেছে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা 23%, আর সাধারণ জনগণের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা 91%। আমি 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 যে কথাটা আপনাকে প্রশ্নটা করেছিলাম, প্রশ্নটা ছিল এই, সাধারণ জনগণের কাছে আপনার আর আমার মতো মানুষের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা তুঙ্গে 85 to 90%, কিন্তু রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে ওনার জনপ্রিয়তা 30-এর নিচে। এর কারণ কি? না, এটা আমি আপনার সাথে একদম দ্বিমত পোষণ করি। কারণ আমি গ্রাম থেকে এসছি। কয়েকদিন আগে আমি আমার গ্রামের বাড়ি বেরিয়ে আসলাম। আ রাজনৈতিক নেতা বলতে আসলে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? আপনি যদি একদমই টপ ক্লাস যারা কেন্দ্রীয় ডিসিশন সদস্য মেকার, তাদের এক ধরনের বলবেন ডিসিশন বা মেকার অফ দ্য ডিসিশন মেকার অফ দ্য পলিটিক্যাল পার্টি। না, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব। কারণ ডিসিশন মেকাররা আ তাদের কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আপনাকে বুঝতে হবে। তারা একটা দল চালাচ্ছেন, তাদের অনেক কর্মী আছে, তাদের বিভিন্ন লেভেলের নেতা আছে। নেতারা তাদের জিজ্ঞাসা করতেছে যে আমরা কবে ক্ষমতায় যাব বা আমরা কবে ইলেকশন হবে, কবে আমি উপজেলা চেয়ারম্যান হব, কবে আমি এমপি হব। এই ধরনের চাপ কিন্তু প্রত্যেকটা দলের মধ্যেই আছে। সব দলই ভাবছে আমরাই বুঝি ক্ষমতায় আসছি। কিন্তু এইটার এই জন্যই আপনার কাছে মনে হবে যে বা যেকোনো ধরনের জরিপ যেগুলো চালানো হবে সেখানে দেখা যাবে যে নেতারা হচ্ছে অস্থির বা অসহিষ্ণু হয়ে পড়ছে যে ডক্টর ইউনূসের প্রতি তাদের আস্থা ধীরে, ধীরে কমে যাচ্ছে। কিন্তু মূল যারা নেতা, যারা পলিসি মেকার, যারা ডিসিশন মেকার আমার কাছে মনে হয় তারা এখনো আস্থা রাখছেন। তাদের মেঠো বক্তৃতা বা কোন রাজনৈতিক অঙ্গনের বক্তৃতাকে আমার মনে হয় না সেটা ধর্তব্যে নেওয়া ঠিক হবে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি পার্সোনালি খুবই ঘনিষ্ঠভাবে অনেক পলিসি মেকারের সাথে কথা বলেছি। তারা সবাই সময় দিতে চান। আ সরকারি কর্মকর্তাও যারা আছেন, সেনাবাহিনী কর্মকর্তাও যারা আছেন তারা সবাই সময় দিতে চান যেন এই সিস্টেম গুলাকে আস্তে, আস্তে রিকভার করা যায়। পাশাপাশি ইলেকশনের প্রিপারেশন ও তো আছেই। সেদিক দিয়ে আমি আপনাদের জরিপের সাথে একটু দ্বিমত পোষণ করব। আমি জাস্ট অন গ্রাউন্ড আমি ঢাকার কথা বলছি না। আমি আমার উত্তরবঙ্গের কথা বলছি। আমি আমার দক্ষিণবঙ্গে যে সমস্ত আমাদের ফ্রেন্ড আছে সবার সঙ্গে কথা বলে বলছি যে অসহিষ্ণুতা আছে। আপনি একটা পেপারের হিন্দুস্তান টাইমস এর একটা উদাহরণ দিলেন। এ ধরনের আ আ পেপার আপনি জানেন যে এই মুহূর্তে তারা বিভিন্ন ধরনের মিডিয়া ক্যাম্পেইন এ যুক্ত আছে। সুতরাং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনার ভালোবাসার প্রতি সম্মান রেখেই আপনার উদ্বিগ্নতার প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আমরা মনে হয় রাইট ট্র্যাক এই আছি। এর চেয়ে ভালো তো হতে পারত। আ জিনিসপত্রের দাম যদি আজকে আলুর দাম যদি ৳৭০ না হয়ে ৳৭ হতো আমি খুবই খুশি হতাম। বা পেঁয়াজের দাম ৳১২০ না হয়ে যদি ৳৪০ হতো, ৳৩০ হতো আমি খুবই খুশি হতাম। কিন্তু বাস্তবতার কারণে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলা ফেস করতে হচ্ছে
এবং আমি কনফিডেন্ট যে আমার যারা গ্রামের মানুষও আছেন তারাও এই দ্রব্যমূল্যের কারণে একটু উদ্বিগ্ন বা বিরক্ত। কিন্তু তারাও জানেন যে এই ১৫ বছরে যে ক্ষতিটা হয়ে গেছে এই ৪ মাসে এটা রিপেয়ার করা যাবে না। সুতরাং আমাদেরকে সবাইকে কষ্ট করে ধৈর্য ধরতে হবে। আপনি কোরিয়ার যুদ্ধের কথা জানেন যে আমি শুনেছি যে কোরিয়ার যুদ্ধের পরে তারা না খেয়ে থাকতো। শুধু স্যুপ খেয়ে, পানি খেয়ে জেনারেশনের পর জেনারেশন থাকতো। এভাবে তারা গড়ে তুলেছে। সো আমরা একটা ছাত্র বিপ্লবের আ উম মাধ্যমে আমি ৭১ এর স্বাধীনতা দেখিনি, বাট এটা দেখেছি কাছ থেকে। তাতে মনে হচ্ছে যে আমিও স্যুপ খেয়ে থাকতে চাই বা আমি গড়ে তুলতে চাই যেন আমার মেয়ে বা আমার সন্তান যারা আছে তারা একটা সুন্দর ভবিষ্যৎ পায়। একটা কথা আপনি খুব ভালো একটা উদাহরণ দিয়েছেন, আমি ওটার সাথে একটু অ্যাড করতে চাই। জি, কোরিয়ানদের কথা বলেছেন। কোরিয়ানরা স্যুপ খেয়ে জীবন ধারণ করত, কিন্তু ওখানে অন্য একটা দেশ সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ব্যবস্থা করেছিল এবং ধীরে ধীরে কোরিয়া আজকের কোথায় আছে। এনিওয়ে, ইটস এ ডিফারেন্ট সাবজেক্ট, আমি ওইদিকে আজকের যাব না। জি, কিন্তু আমার জি। মনে হয় আপনার সাথে এইসব সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে আমার ভালোই লাগবে। না, আপনাকে থ্যাংক ইউ। আমি একটা কথা আপনাকে, যেটা আমি আপনাকে টাচ করতে চেয়েছিলাম, এই আজকের এটা বলার জন্য তৈরি ছিলাম না, বাট যাচ্ছি। জি, প্রিভিয়াস গভর্নমেন্টের সময় যখন ডক্টর ইউনূসকে পারসিকিউট করা হচ্ছিল, আমি বলবো পারসিকিউশন, নট প্রসিকিউশন। ওকে, He didn't commit anything wrong. He didn't do anything wrong. But he was being persecuted by the government and the judiciary, influenced by Hasina government. ওকে। ওই সময় রাজনৈতিক দল থেকে কতটা প্রতিবাদ উঠেছিল যে ডক্টর ইউনূসের উপরে, ইউনূসকে পারসিকিউট করা হচ্ছে। আমি বিএনপির, আমি শুধু মির্জা ফখরুল না, আমি লন্ডন পর্যন্ত সবাইকে খোঁচাইছি আপনারা প্রতিবাদ করেন, ডক্টর ইউনূসকে যাতে পারসিকিউট না করে, তাকে এভাবে যেন হয়রানি না করে। আওয়ামী লীগের বহু নেতারা আছে, ২-৪ জন নেতা আছে যারা দেশপ্রেমিক। আমি জানি আওয়ামী লীগের মধ্যে দেশপ্রেমিক নাই, বাট তারপরেও ২-৪ জন মানুষ আছে যারা দেশপ্রেমিক। আমি তাদেরকে বলছি, ইউনূসের উপরে যেভাবে অন্যায় করা হচ্ছে আপনাদের প্রতিবাদ করুন। জামাত ইসলামের লোকজনদেরকে বলেছি আপনারা প্রতিবাদ করুন। কিন্তু ওই রাজনৈতিক ভাবে যেসব লোকরা ডক্টর ইউনূসকে এই হয়রানি করার বিপক্ষে ছিলেন তাদের সংখ্যা ছিল অনেক কম। কিন্তু ছাত্র জনতা এবং একটা সচেতন মহল দেশপ্রেমিক, তাদের সংখ্যা ছিল অনেক বেশি। আমি ঠিক ওই কথাটাই আপনার কাছে বলছিলাম। আপনি যে কথা বলছেন আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু না, খারাপ সময় থেকে মানুষের আমরা শিক্ষা নেই যে ডক্টর ইউনূসকে যখন প্রসিকিউট করা হচ্ছিল রাজনৈতিক ভাবে, তার পক্ষে দাঁড়ানোর মতো লোকজনের সংখ্যা অনেক কম ছিল এবং এই মুহূর্তে এজন্যই সংখ্যাটা কম। আমি কি এটার উত্তর দিব? জি প্লিজ। এটা হচ্ছে আপনার আপনি যেটা বলেছেন এটা খুবই সত্য কথা। কিন্তু আপনি একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে ওই সময়ে আমাদের দেশে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল দৌড়ের উপর ছিল। প্রত্যেকটা মানুষ আপনি জানেন, আপনি মির্জা ফখরুল স্যারের নাম বললেন। উনি ৫০০ মামলার আসামি। আমি যতটুকু জানি উনি ওই আদালতের প্রাঙ্গণেই তার সময় কাটত। আপনি দেখেছেন যে সমস্ত রাজনৈতিক কর্মীরা পালিয়েছিল। আপনি দেখেছেন যে বিএনপির যারা আ বা রাজনৈতিক কর্মী ধান ক্ষেতের মধ্যে মশারি টাঙিয়ে তার মধ্যে ছিল, গাছের মধ্যে লুকিয়ে ছিল। প্রত্যেকটা বিরোধী দলের ভিন্ন মতের মানুষরা দৌড়ের উপর ছিল। তো সেই প্রেক্ষিতে আম আ আ মানুষের মত প্রকাশের সেরকম জায়গাও ছিল না। যার ফলে যে এত অবিচার হচ্ছে বা এত মানুষের প্রতি অবিচার হচ্ছে বা মানুষ কষ্ট পাচ্ছে, এই জিনিসটা আমরা কখনোই প্রকাশ করতে দেখিনি, কাউকেও পাইনি। এবং আপনি আ আ ঠিকই বলেছেন যে ডক্টর ইউনূসের পাশে তখন হয়তো সেভাবে কেউ দাঁড়াতে পারেনি। বাট আপনি লন্ডনের কথা বললেন, সে ধরনের উনার বক্তব্য দিয়ে এই দেশে নিষিদ্ধ ছিল। তবে এটা আপনি জানবেন যে আ আ আ বেগম খালেদা জিয়া উনি কিন্তু সংসদে দীর্ঘ একটা বক্তব্য দিয়েছিলেন যে ডক্টর ইউনূসের প্রতি কিন্তু অন্যায় করা হচ্ছে। যারা ভদ্রলোক, যারা জেন্টলম্যান অ্যাটিটিউড যাদের মধ্যে আছে, they speak very less, very docile but very decisive. এই জিনিসটা আমরা মিস করি। তারা একটা বাক্যেই সবকিছু বোঝা উচিত ছিল। আপনি দেখবেন এই স্বৈরশাসকের সময় সমস্ত রাষ্ট্রযন্ত্র সবাই মিথ্যা কথা বলছে, বেশি কথা বলছে, একই কথা বারবার বলছে। বলে তাদের মিথ্যাটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে।
তবে হ্যাঁ, আমাদেরও উচিত ছিল যে আমরা আরো বেশি তাদের পাশে দাঁড়াতে পারতাম এবং আমরা এমন একটা পরিবেশ চাই ডক্টর ইউনূসের কাছে বা পরবর্তী গভর্নমেন্টের কাছে যেন আমরা যেকোনো মানুষের পাশে দাঁড়াতে পারি। নির্ভয়ে তাকে আমরা সাপোর্ট দিতে পারি। আপনি যদি আজকে ভুল করেন আমি আপনার পাশে দাঁড়াবো। আমি যেন বলতে পারি যে না উনি নির্দোষ। কিন্তু এর এর বদলে আপনি যদি আমাকেও হয়রানি করেন বা হয়রানির পরিবেশ সৃষ্টি করে রাখেন, একটা গুম খুনের একটা পরিবেশ সৃষ্টি করে রাখেন, এটা আমাদের গণতান্ত্রিক দেশে আমরা মানতে পারি না। আমি আপনাকে এটাই আমার আমি আপনাকে হিস্ট্রিক্যালি একটা এক্সাম্পল টানবো জি, যে আমরা আমাদের দেশ ওই পর্যায়ে ছিল কিনা। ডিউরিং অ্যাপারথাইড ইন সাউথ আফ্রিকা ইয়েস, যারাই ন্যাশনালিস্ট গভর্নমেন্টের এগেনস্টে কথা বলতো, একটা স্টেটমেন্ট দিত, তাদের পরিবারের কাউকে ইদার গুম করা হতো নতুবা মেরে ফেলা হতো, মেয়েদেরকে রেপ করা হতো। ডিউরিং অ্যাপারথাইড হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা? পিডব্লিউডি বোথা। সো বোথা আপনি মশারি টানাইয়া ধান খেতে শোয়ার বর্ণনা দিচ্ছেন, আর আফ্রিকার বনে জঙ্গলে ধান খেতে লাশ এবং পানির বদলে রক্ত থাকতো। জি, সত্য। এখন ওই সময়টার একটা কথা বলি। নেলসন ম্যান্ডেলার একজন কমরেড ছিল যার নাম ছিল ওয়াল্টার সিসুলু। সিসিলু হ্যাঁ, নাম শুনেছি। ওকে, যখন ডেসমন্ড বিশপ টুটুকে অ্যারেস্ট করার কথা চিন্তা করলো, তার বাসার সামনে যে লোক দাঁড়াইলো, পুলিশ দাঁড়াইলো, আপনাকে আমি বলি সবচেয়ে বড় প্রতিবাদ কে করছিল জানেন? কে? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এএনসি জি, এটা কেন করছিল? তারা বলছে যদি আজকে ডেসমন্ড বিশপ টুটুকে যেভাবে প্রসিকিউট করার জন্য প্ল্যান করছে, আমরা যদি এটা প্রতিবাদ না করি তাহলে আমাদের জন্য ভবিষ্যতে দাঁড়ানোর আর কেউ থাকবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ডেসমন্ড বিশপ টুটু না, বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য আইকনিক ফিগার। ট্রু। ওনাকে যখন প্রসিকিউট করা হচ্ছিল, ওই ধান ক্ষেতের মধ্যে বসে স্লোগান দেওয়া উচিত ছিল যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করো, যেভাবে ওয়াল্টার সিসুলু করছে, যেখানে থাবো এমবেকি করছে, যেখানে জেকব জুমা করছে, এভাবে করা উচিত ছিল। এবং প্রসিকিউশনের হিস্ট্রি যদি আমি বলতে চাই ওয়ার্ল্ড ওয়াইড, আই ক্যান কাম আপ উইথ 10 এক্সাম্পল। Literally, political leader of Bangladesh, they failed miserably to protect the true intellectual and patriot in Bangladesh. For that reason, India survived করছে 14 বছর 15 বছর। However, that's a different subject. না, এটা নিয়ে আপনার সঙ্গে আরেকদিন কথা বলবো, কারণ আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করি। তবে এখানে আমি ছোট্ট একটা তথ্য আপনার সঙ্গে যোগ করি যে আপনি ডক্টর ইউনূসের কথা বললেন, তারপর নেলসন ম্যান্ডেলার কথা বললেন। তারা কত বড় মনের মানুষ তার একটা উদাহরণ দিই। আপনি জানেন ডক্টর ম্যান্ডেলা যখন বাংলাদেশে এসেছিলেন, তার সিকিউরিটি চিফ ওয়াজ দি ডটার অফ পি.ডব্লিউ. বোথা। মানে ওই হোয়াইট প্রেসিডেন্টের মেয়েকে উনি বানিয়েছিলেন সিকিউরিটি চিফ। তো উনাদের মানসিকতা, উনাদের বিশালত্ব এ ধরনেরই হয়। আমি আশা করব যে ডক্টর ইউনূসও সেরকম। আপনাকে আরো একটা কথা বললে আপনি খুব এনকারেজড হবেন। আমি জি, জি। খুব যোগাযোগ কইরা, ভাই আমি কোনো বিখ্যাত মানুষ না, আমি খুব ছোট একজন মানুষ, আমেরিকান প্রবাসী বাংলাদেশী। আমি খুব পার্সিউ করে টইরা একাডেমি অ্যাওয়ার্ডে আমি সুযোগ পাইলাম ভিতরে ঢোকার। আচ্ছা, আচ্ছা। খুব কষ্ট কইরা ভিতরে ঢোকার সুযোগ পাইছি, ঢুকলাম। তো ওখানে শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ডটা পেয়েছে, ওই সময় পাইছিল বোধহয় চার্লিজ থেরন, চার্লিজ থেরন। জি, জি। সাউথ আফ্রিকান। জি, আপনি কি জানেন ওনাকে যখন চার্লিজ থেরনকে যখন অস্কারটা দেওয়া হলো, সে বলছে যে তোমার ফিলিংসটা কি? এবং সে ওই ফিলিংস এর সময় চার্লিজ থেরন বলছিল, আজকের আমার আনন্দটা পূর্ণ হলো এবং আমি অত্যন্ত গর্বিত যে আমার দেশের প্রেসিডেন্ট ডক্টর নেলসন ম্যান্ডেলা। জি। ইউ আর রাইট। ওই সময়টার কথা আমার মনে পড়ে। আমার আই হ্যাভ এ গুজবাম্প। আমার এখনো মনে আছে চার্লিজ থেরন সে দাঁড়ায় বলছিল জি, যে এর চেয়ে আর গর্বের কিছু হতে পারে না যে আমি বলতে পারছি যে আমার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। জি। তো আমরা পৃথিবীর অনেক উদাহরণ থেকে আমরা শিখতে পারি।
জানতে পারি, বুঝতে পারি। আপনি যে উদাহরণটা দিলেন আমি জানতাম না, আপনি আমাকে জানাইছেন, আমার খুব ভালো লাগলো। জি, আমার জি, আমি অত্যন্ত আমি ভালো খুব লাগলো। সচেতন ছিলাম। জি, জি, আমার অত্যন্ত ভালো লাগলো যে ডক্টর জি, জি, ম্যান্ডেলা, সরি, নেলসন ম্যান্ডেলা এই কাজটা করেছে। এবং আরো একটা জি, কথা আপনাকে আমি বলি, নেলসন ম্যান্ডেলা 92 তে নিউ ইয়র্কে আসলেন। জি, 92 or 93, 92 বোধহয়, এন্ড অফ 92 উনি নিউ ইয়র্কে আসলেন। তো আসার পরে উনি গেলেন ওয়াশিংটন ডিসিতে এবং ওনাকে কংগ্রেসে ওনাকে একটা সেশনে ওনাকে কনগ্রাচুলেট করা হলো, আমেরিকায় ওয়েলকাম করা হলো। এবং ওখানে স্পিকার দাঁড়িয়ে বলছিল, দ্য সান অফ আফ্রিকা, ফাদার অফ দ্য নেশন। নেলসন ম্যান্ডেলা তার স্পিচে একটা কথা বলছিল, সে কথাটা ছিল এই: do not call me father of the nation, because there is no such a term in political science that one person can liberate a nation. If you are going to call me father of the nation, then I'm going to undermine all of the people who shed their blood for the sake of South Africa. এই কথাটা এই মুহূর্তে আপনাকে মেনশন করলাম। আমাদের দেশে জাতির পিতা বলতে বলতে এমন একটা কার্ড তৈরি করা হলো যেখানে কোন মানুষকে অসম্মান করলেন আর কাকে করলেন না এটা যেন মেটান না। ইভেন ওই কাউটের নাম উচ্চারণ করলেও ডিফারেন্ট ওয়েতে আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে হাজতে জি, যেতে হবে। জি, আপনি যেমন আশাবাদ ব্যক্ত করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসও যেন ডক্টর নেলসন ম্যান্ডেলার মতো হয়, আর আমিও আশা করি বাংলাদেশে এমন একটা দিন আসুক যেই দিন স্বাধীন বাংলার সত্তা নিয়ে যারা স্বপ্ন দেখেছে 5 জন মানুষ, ওই 5 জন মানুষকে যেন একত্রে মূল্যায়ন করা হয়। আমরা যেন বলতে পারি ফাউন্ডিং ফাদার, ট্রু, আমরা যেন বলতে পারি ফাউন্ডার্স। সেখানে কোনো ফাউন্ডার্স। আইন, কোন জায়গায় আইন করে মাথায় পিস্তল ঠেকায় যেন ওই জাতির পিতার খেতাব নিতে না হয়। জি, আপনার সাথে আমি একমত। আরো একটা কথা আমি বলতে চাচ্ছি, ইদানিং ধর্মীয় সম্প্রীতি নিয়ে বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, আপনি কি মনে করেন from the perspective of a former law enforcement official or officer in uniform, আপনার কি মনে হয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার এই পরিস্থিতিটাকে ঠিকমতো হ্যান্ডেল করছে, ঠিকমতো মোকাবেলা করছে, নাকি আপনি মনে করেন ডিফারেন্ট ওয়েতে করলে আর একটু ভালো হতো? আপনার মতামত না, কি? আমি আমি মনে করি যে ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে। বাট আমি মনে করি সরকার সঠিকভাবেই এই এই কথাটা, এই সিচুয়েশনটা হ্যান্ডেল করছে। আপনি যাকে গ্রেপ্তারের কথা বলেছেন, আমার কাছে হয়েছে যে গ্রেপ্তারটা একটা কারেক্ট ডিসিশন ছিল। কোন একটা জায়গায় একটা এন্ড টানা উচিত ছিল। এই ভদ্রলোক যখন রংপুরে গিয়ে বলেছেন যে, আমাদের দাবি না মানা হলে আমরা সিরিয়ার মতো করে ফেলবো, লিবিয়ার মতো করে ফেলবো, ইরাকের মতো করে ফেলবো। এ ধরনের উক্তি কেউ করতে পারে না। এ ধরনের হুমকি কেউ দিতে পারেন না। একটা সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এসছে দেশটাকে রিপেয়ার করার জন্য বা কোন একটা স্পেসিফিক কাজ নিয়ে। বাট এই মুহূর্তে আপনি সমস্ত দাবি চাপিয়ে দিয়ে এবং এনার্কি সৃষ্টি করে আজকে রংপুরে, কালকে চিটাগাংয়ে মানুষকে উস্কানি দিবেন, এই জিনিসটা কখনোই অ্যাকসেপ্ট করা যায় না। আপনাকে কোন না কোন জায়গায় থামাতে হবে। গভর্নমেন্ট এটা অনেক অ্যাসেস করেই, চিন্তাভাবনা করেই আমার কাছে মনে হয়েছে যে এই আ এইভাবেই গ্রেপ্তারটা করেছেন এবং তাকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তবে আমি আপনার মতো সব এবং অন্যান্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সবার মতো আমিও চাবো যে এটা যেন ওপেন বিচার হয়, এটার জন্য আ যথাযথ আইনি সহায়তা পায় এবং যথাযথ আইনের মাধ্যমে এই বিচারটা হয় যেন সবাই এটা বুঝতে পারে যে আমরা দেশে আইনের শাসন পেয়েছি, আইনের শাসন ফিরে এসছে। আপনি অপরাধ করবেন, আপনাকে শাস্তি পেতে হবে। আপনি অপরাধ করবেন না, বাংলাদেশের বা কেউ আপনাকে কোন আ ডিস্টার্ব করতে পারবে না। আমরা আইনি শাসন ফেরত চাই এবং এটা হচ্ছে একটা চরম একটা আ টেস্ট কেস ফর দি ইন্টারিম গভর্নমেন্ট। সেদিক দিয়ে আমার কাছে মনে হয় যে দিস ইস দ্য রাইট ডিসিশন। আর আরেকটা জিনিস আমি ক্লিয়ার ভাষায় আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশের সনাতনী বন্ধুরা যে নামই ডাকেন না কেন, সবাই আমরা বাংলাদেশী, সবাই আমরা এক ভাই। এবং সবাই বুঝতে পেরেছে যে এতদিন তাদেরকে ব্যবহার করা হয়েছে। তাদের ধর্মের দোহাই দিয়ে, বিভিন্নভাবে উস্কানি দিয়ে, তাদেরকে বিভিন্ন সিচুয়েশন এ তাদেরকে দিয়ে ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন বিপদ এসছে তখন তারা কেউ পাশে দাঁড়ায়নি। এবং আপনি দেখবেন আমার সনাতনী ভাইরা যারা আছেন, তারা সবাই এই ধরনের সিচুয়েশন থেকে নিজেকে ডিসট্যান্ট রাখছেন। আপনার বাসায় ডাকাতি হলে আমার বাসায় ডাকাতি হবে।
বা আমার বাসায় চুরি হবে বা আইন শৃঙ্খলার ছাপ আমার কাছে আসবে, and as the same মানে citizen will bear all these problems, will share all these problems, বাট আমরা আলাদাভাবে আমাদেরকে আলাদা ভাবা এই জিনিসটা চলবে না। আমি আমি আপনাকে বলেছি যে আমি কিছুদিন আগে গ্রাম থেকে ঘুরে এসেছি। আমি স্পেসিফিক্যালি লোকজনকে জিজ্ঞাসা করেছি যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। সবাই বলেছে, "না, আমার গ্রামে হয়নি।" আমি শুনছি। কোন গ্রামে শুনছেন? অমুক গ্রামে শুনছি। সো এই সমস্ত গুজবের ভিত্তিতেই আমরা চলেছিলাম। বাট সবাই এখন বুঝতে পেরেছে যে না, আমরা আর এই ধরনের কোনো গুজবের অংশীদার হব না। আমাদেরকে সামনে রেখে কেউ কোনো অ অ্যা এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। দ্যাট ইস a good sign and the whole country is uniting. আপনি বিশ্বাস করবেন না যে যতই এই সমস্ত পার্শ্ববর্তী দেশের মিডিয়া যতই বেশি আ আ এই ধরনের প্রোপাগান্ডা করুক না কেন, ততই বেশি আমাদের মধ্যে একাত্মবোধ, আমাদের মধ্যে ভালোবাসা বা আমাদের মধ্যে বন্ধনটা আরো দৃঢ় হচ্ছে। আমরা সবাই মানে বাংলাদেশী, আমরা বাংলাদেশের স্বার্থ যেকোনোভাবে রক্ষা করব। আহ, আমি গতকালকের এক ভদ্রলোককে ইন্টারভিউ করেছি এই বিষয়টার উপরে, জি, ইসকন সম্পর্কে এবং ধর্মীয় সম্পৃক্তি নিয়ে। ভদ্রলোকের নাম ডক্টর মদন সরকার। উনি লখনৌ ইউনিভার্সিটির একসময় ভাইস চ্যান্সেলর ছিলেন। তো আমি আচ্ছা, চিন্তা করলাম যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাউকে ডাকার চেয়ে আমি ভারত থেকে কাউকে ডাকি। আপনাকে জি, একটা ছোট্ট গল্প বলি, আপনি শুনলে হাসবেন। না জি যখন বলেন। ইসকন নিয়ে কারাকারি হচ্ছে, আমি চিন্তা করলাম যে আমি ইসকনের হেডকোয়ার্টারে কাউকে নিয়ে আসি, তার সাথে কথা বলি। আচ্ছা, আচ্ছা, গুড। আমার কাছে মনে হয়েছে যে হিট করবো তো আমি অন দা টপ হিট করি, দেখি কে কে কথা বলে। এক্সাক্টলি। আমি কল করলাম, কল করার পরে আমি মায়াপুর ইন্ডিয়ায় তাদের কর্পোরেট হেডকোয়ার্টার, আমি তাদেরকে কল করলাম। কল করার পর ৩ বার কল করলাম, কেউ ধরে না। কল ধরলো এক ভদ্র মহিলা। জি, ভদ্রমহিলা জি। ফোন ধরার পরে আমি আস্তে করে বললাম যে আমি বাংলাদেশের ইনসিডেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, তোমাদের ভিতরে কেউ একজন আছো কিনা যে আমার সাথে কথা বলবো। সে বলছে হ্যাঁ আমি কথা বলবো। তো আমি প্রথমে বললাম যে ১৯৬৬ সালে প্রভুপাদা যখন নিউ ইয়র্কে এই ইসকন তৈরি করছে, সে বলছে তোমরা হিন্দু না, তো আসলে কি তোমরা হিন্দু? আস্তে ফোনটা রেখে দিল। হুম, জি, জি। তারপরে আমি ১১ বার ১২ বার কল করছি, আর ফোন ধরে না। আমি চিন্তা করলাম এরা আর আমার ফোন ধরবে না। আমি জি। তারপরে কল করলাম, ওদের আরেকটা স্যাটেলাইট কর্পোরেট অফিস আছে শিকাগো, ইলিনয়। আমি তাদেরকে কল করলাম। আমি কল করে ১২ বার ১৩ বার কল করলাম। পরে এক ভদ্রলোক ফোন করলো। ফোন করার আমি কথা বলার আগে বলে, তুমি কি জেকব মিল্টন? আমি বলছি হ্যাঁ। ফোনটা রেখে দিল। আপনাকে সবাই ভয় পায় মনে হয়। আপনি এর এর এটা প্রশ্নের ভয় ভয় পাওয়ার পায়। কি কিছু আছে? এটা ভয় পাওয়ার না, কিছু ভয় আছে? পাওয়ার কিছু নাই। ভয় পাওয়ার কিছু না। আপনি যদি সত্য পথে থাকেন, ভয় পাওয়ার কিছু নাই। ওকে। তারপরে কি করলাম? নিউ ইয়র্কে ব্রুকলিনে একটা ওই ইসকন মন্দির আছে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে এই মন্দিরে কল করি। তো কল করার পরে এক ভদ্রলোক ফোন ধরলো। তার নাম মিথুন দাস। আমার মনে হইছে সে আমার মনে হইছে সে বাংলাদেশী। জি। আমি তাদেরকে ফোন করার পরে একজন আমাকে বলছিল, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার বাই দ্য ওয়ে আমার অ্যাসিস্ট্যান্ট যে সে হিন্দু ধর্মাবলম্বী। ওর নাম প্রশান্ত আচ্ছা, আচ্ছা। গাঙ্গুলী। আমারে বলছে দাদা আপনার নাম শুনলে আপনার সাথে কেউ কথা বলবে না। তা আমি বললাম দাঁড়াও আমি চেষ্টা করি। জ্যাকসন হাইটস এর মতো জায়গায়, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিশাল মিছিল করছে। সেই মিছিলে আমাদের প্রধান উপদেষ্টার নাম দেওয়া হয়েছে মোল্লা মোহাম্মদ ইউনুস। আপনি আর আমি যত হাত বাড়ায় বলি হিন্দু ভাইরা তোমরা আমার ভালো আচ্ছা, প্রতিবেশী, তোমরা আমার বন্ধু, আর তারা আমার দিকে আর আপনার দিকে তাকাইয়া বলে যে তুমি সোহেল রানা, তুমি জেকব মিল্টন, তোমরা জঙ্গি। এখন এটাকে আমরা কিভাবে ডিল করব, আল্লাহ নোজ দ্য বেস্ট। বাট আমি যখন মিথুন দাসকে ফোন করলাম, আমার সাথে ২-৩ মিনিট কথা বললো। আমার মনে হয় তার মাথায় পাগলা ঘুঁটি পেয়ে গেছে যে আমি জেকব মিল্টনের সাথে কথা বলছি। ফোনটা রাখতে পারলে বাঁচে। তো আমি পরে বললাম যে আপনি আমার সাথে কথা বলেন, ধর্মীয় স্বাধীনতায় আমি বিশ্বাস করি। আমি বললাম জি, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি থাকা উচিত। তো এই বিষয়ে আসেন আমরা কথা বলি। উনি তখন বলল ঠিক আছে ঠিক আছে, আমি টকশোতে আসবো, আপনার সাথে কথা বলবো। এখন মজার কথা, এই কথা বলার ২ মিনিটের মধ্যে উনি যে আমাকে ব্লক করছে, আর ব্লক আর সরায় না। এর অর্থ হচ্ছে কোন গঠনমূলক আলোচনার ক্ষেত্রে আপনি তাদেরকে আনতে পারবেন না। আমি পারি না, আমি ফেল করছি। আমি ইসকনের হেডকোয়ার্টার মায়াপুর ইন্ডিয়ায় কল করছি, শিকাগো ইলিনয়তে ফোন করছি,
ব্রুকলিনে কল করছে, I couldn't find one single individual who are willing to come to have a peaceful conversation. কেউ আসে নাই। However, এরপরেও কি আমি মনে করি বাংলাদেশের মতো জায়গায় জেকব মিল্টন অথবা সোহেল রানার যে নাগরিক অধিকার আছে একজন হিন্দু ধর্মাবলম্বী ঠিক সমান অধিকার আছে? জি, আমরা আমি কি বলেন প্লিজ? না, আমি ওটাই বলতে চাচ্ছি যে আমি বাংলাদেশে থেকে আপনি যাদের কথা বললেন আমি তারা যেহেতু আপনার দেশে থাকেন, বিদেশে থাকেন এবং তারা বিভিন্ন দেশের মিক্সড পিপল থাকে। আমি সেজন্য ওটা মন্তব্য করতে পারব না। কিন্তু আমরা বাংলাদেশী যারা আছি তারা আমার কাছে মনে হয়েছে যে আমরা কখনো এই ধরনের ভাবিনি যে ইসকন বা এ আলাদা বা সে আলাদা। শুধু আমাদেরকে বিভিন্ন ভোটের সময় বা বিভিন্ন সময় উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং এটা একটা পার্টিকুলার দল থেকে বারবার সময় আসতো। এটা বিভিন্ন পূজার সময় আসতো। আর পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছ থেকে আসতো। কারণ সবসময় আমাদের মধ্যে একটা আ আ বিবাদ সৃষ্টির জন্য চেষ্টা চলত। বাট আমি যেটুকু জানি, আমি আমার মাদ্রাসার কথাও জানি আমাদের এলাকায় যে এই মাদ্রাসার ছুটি দেওয়া হয়েছে। তারা গিয়ে প্রত্যেকটা প্রতিমা, প্রত্যেকটা আ বা মন্দির পাহারা দিয়েছে। আমি এতিমখানায় জিজ্ঞাসা করলাম, "তোমরা কোথায়?" বলে যে, "স্যার আমাদের ডিউটি পড়ছে, আমরা যাই ওখানে পাহারা দিব।" সো এই ধরনের সিচুয়েশন এ আমার মনে হয় যে আ আ কোন বিদেশি বা উস্কানি এখানে কাজ করবে না। আমি আশাবাদী। আজকের আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমি টেরই পাই নাই আপনার সাথে এতক্ষণ কথা বলছি, সময় কিভাবে চলে গেল। আমরা কিন্তু অনেক ইস্যু নিয়ে কথা বলতে চাই, বাট হলো না আরকি। না, হবে। ইনশাআল্লাহ হবে। আমি আর আপনি জি, আপনাকে আবার এনিটাইম, আমি টেনে নিয়ে আসবো। আমি আর আপনি এই বিষয়টা কন্টিনিউ করব। এনিটাইম, আপনাকে এনিটাইম। আজকে আপনাকে আমি শেষ প্রশ্নটা করে আমি শেষ করব। জি, জি। ভারতের একজন বিখ্যাত সাংবাদিক। আমি উনার লেখা পড়তাম। উনি নিউ ইয়র্কে আমি আসার পরে উনি যতবার নিউ ইয়র্কে এসে সেমিনার করার জন্য আমি উনার প্রত্যেকটা সেমিনারে আমি প্রত্যেকটা আমার মনে হয় অলমোস্ট অল। ভদ্রলোকের নাম ছিল কুলদীপ নায়ার। জি, জি, ইন্ডিয়ান, জি। কুলদীপ নায়ার। উনাকে বিখ্যাত। জিজ্ঞাসা করা, উনাকে বলল কি আমার সামনে দাঁড়ানো, আহ, আমি একজনকে সেট করে দিলাম যে তুমি এই প্রশ্নটা করো। জি, জি। তা আমি বললাম যে ইউ আর এ পলিটিক্যাল অ্যানালিস্ট অন টেলিভিশন, প্রিন্টিং অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া। জি, জি। I'd like you to make a comments in regards to the political leader of Bangladesh or political situation in Bangladesh. জি, জি। কুলদীপ নায়ার যে কথাটা বলছে আপনাকে আমি বলি, সে বলছে I am a political commentator. I can talk about politics and political leader. But I cannot make any comments about politics in Bangladesh and political leader because those people and those entities are doing politics in the name of the politics, but their true identity is nothing other than I can call them social prostitution. কুলদীপ নায়ারের আমি এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? না আমি আপনার সাথে একমত এবং আমি উনার সাথেও একমত যে আমরা দীর্ঘ আ ১৫ বছরে আমরা যখন বুঝতে শিখেছি, আমরা দীর্ঘ ১৫-২০ বছরে যেটুকু দেখেছি যে কেউ কিন্তু পলিটিশিয়ান না। কেউ মানুষের কথা বলছে না। কেউ আমার স্বার্থের কথা বলছে না। ভোটারের স্বার্থের কথা বলছে না। কে কত গাড়ি আনবে, কে কোন কন্ট্রাক্ট পাবে, কে কিভাবে কোন ব্যাংকের দখল করবে, কোথায় ঋণ নিবে, কার জমি দখল করবে, কোথায় বিদেশে টাকা পাঠাবে, কোন জায়গায় বাড়ি বানাবে। এগুলো ছিল ইন দ্য নেম অফ পলিটিক্স। আপনি আমার কথা গিয়ে সংসদে বলবেন। কিন্তু আপনি তা করছেন না। আপনি সংসদকে একটা সং বানিয়ে রেখেছিলেন। সো কুলদীপ নায়ার কিন্তু ঠিক কথাই বলেছেন যে এখানে কেউ পলিটিশিয়ান না। পলিটিশিয়ান ছিল না। পলিটিক্যাল কালচারটাকে ডেভেলপ করতে দেওয়া হয়নি। আপনি পলিটিক্যাল যে এথিক্স গুলো আছে মানে আপনাদের যে আলোচনার যে এথিক্স গুলো আছে সবগুলোকে নষ্ট করা হয়েছিল। আপনি কাউকে সম্মান করবেন না। আপনি সবাইকে জেলে পুরে রাখবেন। আপনি একটা সন্ত্রাসের রাজত্ব ক্রিয়েট করে রাখবেন। আপনি অনেকগুলো আইন করবেন। ডিজিটাল আইন এবং অনেক সাইবার সিকিউরিটি অনেকগুলো আইন করে আপনি সবার মুখ বন্ধ করে রাখবেন। সবাই ভয়ে থাকবে। সেখানে তো পলিটিক্যাল প্র্যাকটিসটা তো হচ্ছে না। যার ফলে কিন্তু এই দুর্বৃত্তায়নগুলা হয়েছে। এই ক্রিমিনাল এক্টিভিটিস গুলা হয়েছে। এবং এই ১৫ বছরে আমাদের সমস্ত স্তম্ভগুলা নষ্ট হয়েছে। আপনি বিচার বিভাগ বলেন, আপনি শিক্ষা বলেন, আপনি চিকিৎসা বলেন, আপনি আ এই যে বিসিএস এর যাদেরকে নেওয়া হয় সব ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যাংকিং সেক্টর বলে সব জায়গায় এই জিনিসগুলো নষ্ট করা হয়েছে। সো the gentleman was right in saying that there is no political leader in Bangladesh. বাট এখন যেহেতু নিউ গভর্নমেন্ট এসছেন এবং ভবিষ্যতে যাদেরকে আমরা
ভোটের মাধ্যমে নির্বাচিত করব, আমি চাবো যে একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ যেন ডেভেলপ করা হয়। মানুষ যেন ভাবে যে পলিটিক্স ইস নট ব্যাড, পলিটিক্স ইস ফর দি পিপল। ভবিষ্যতে এ ধরনের স্বৈরাচার যেন তৈরি না হয়, না হয়। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনি যদি ২ টা দাবি করেন, এই ২ টা দাবি কি? ২, ১ আমি কথা বলতে চাই। ২ আমি ভোট দিতে চাই। দ্যাটস অল। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব না। আর আমাকে যদি আপনি বলেন, আমি বলেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি ২ টা জিনিস চাই। জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে কমপ্লিটলি আলাদা করে দেয়া হোক ওকে। এবং ইলেকশন কমিশনকে কমপ্লিটলি এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে আলাদা করে দেয়া হোক। আমি এই ২ টা জিনিস চাই। ওকে, আমি ওকে। আমি এবং কর্নেল এমডি সোহেল রানা এই জি, জি। বিষয়টা নিয়ে আমরা আপনার স্কেডিউল অনুযায়ী, আমার স্কেডিউল অনুযায়ী আমরা আবার কথা বলবো লাইভে এসে। এবং আজকের এই মুহূর্তে আপনাকে আমি ১০ সেকেন্ড সময় দিলাম আজকের আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন। একটু মিয়া নেওয়া আ আপনার কাছ ধ থেকে। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি অংশগ্রহণ করেছি এবং জ্যাকব মিল্টন ভাইয়ের মতো একজন এত জনপ্রিয় ব্যক্তির সামনে আমি কথা বলতে পারবো। আমি খুব ভয়ে নার্ভাস ছিলাম। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে চেয়েছি। আমি সবাইকে আশাবাদী হতে বলি। দেশে বিদেশে যারা আছেন আপনারা ধৈর্য ধরুন। আমাদের একটা পলিটিক্যাল প্রসেস রিইনস্টেট হচ্ছে এবং অবশ্যই আমরা নিজের পায়ে দাঁড়াবো এবং আমাদের সামনে সুদিন আসবে। ধন্যবাদ। কর্নেল এমডি সোহেল রানা, অনেক মেহেরবানি যে আপনি আপনার সময় এই মুহূর্তে না ঘুমিয়ে আপনি দেশের জন্য, আমার জন্য, দর্শকদের জন্য সময় করে আমাদের সাথে আপনি কথা বলেছেন। ইনশাআল্লাহ আপনার সাথে আবার কথা হবে। ভালো থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমি ভদ্রলোকের সাথে কথা বলার আমি সময়টা নিরূপণই করতে পারিনি একটা কারণের জন্য। আমি আলোচনাটা এনজয় করেছি। আমি এনজয় করেছি। আমি জানি আমার কথাবার্তা অনেক সময় বোরিং। আমি জানি দর্শকবৃন্দ অনেক সময় আমার কথাবার্তার ক্ষেত্রে আপনাদের মন মতো অনেক সময় আমি কথা বলতে পারি না। এর কারণ একটা, আমি জনপ্রিয়তার মাপকাঠি নিয়ে কখনো টেলিভিশনে প্রোগ্রাম করি না। আমি একটা বিষয়কে গুরুত্ব দেই। ওই বিষয়টার ডেপথ এ গিয়ে আমি ওটাকে আলোচনা করতে পছন্দ করি। আমি পলিসি পছন্দ করি, আমি পলিসি মেকিং পছন্দ করি এবং পলিসি এক্সিকিউশন নিয়ে আমি কথা বলতে পছন্দ করি। বিষয়গুলো একটু দুর্ভেদ্য কিন্তু আমার মজাই লাগে। এখন এক্ষেত্রে আমার দর্শকের সংখ্যা কম থাকবে। কারণ সস্তার জনপ্রিয় কথাগুলো বলে কোনো লাভ নেই। আমি কর্নেল রানাকে পছন্দ করেছি একটা কারণের জন্য। আমরা তথ্যকে তথ্য দিয়ে চ্যালেঞ্জ করতে পারি। একটা গুরুত্বপূর্ণ মতামতকে এস্টাবলিশ করার জন্য আরো তথ্যকে এড করতে পারি। এ ধরনের আলোচক বা বিশ্লেষক আমাদের সমাজে খুব একটা নাই। সবাই আমরা রাজনীতি নিয়ে কথা বলতে চাই। সবাই আমরা রাজনীতিবিদ হতে চাই, সবাই জনপ্রিয় হতে চাই, সবাই এমপি মন্ত্রী হতে চাই। কিন্তু কেউ দেশপ্রেমিক হতে চায় না। কেউ ভালো প্রতিবেশী হতে চায় না। কেউ দেশের জন্য দাঁড়িয়ে আবু সাইদের মতো বুক পেতে দিতে চায় না। আমি কেন যেন মনে করি যে ইন দ্য ফিউচার আমাদের দেশে আবু সাইদরা, নাহিদরা আরো জন্মাবে। আমি অবাক হচ্ছি এবং আমি ২ টা জিনিস আমি বলেছি যে আমি ২ টা জিনিস ডক্টর ইউনূসের কাছ থেকে চাই। ডক্টর ইউনূসের কাছ থেকে আরো একটা জিনিস আমি হয়তো আশা করব। আবু সাইদের মতো মানুষরা যেন বীর শ্রেষ্ঠ খেতাব পায়। আমার মনে হয় আমাদের দেশটাকে সামনে এগিয়ে নেয়ার জন্য যারা যতটা গুণী তাদেরকে রিকগনাইজ করা আমাদের অত্যন্ত জরুরি। কৃতজ্ঞ থাকা অনেক জরুরি। আমাদের ভিতরে কেন যেন গ্রেটফুলনেস নাই। কিন্তু ওই গ্রেটফুলনেস আমরা যেন না করি ১৯৭১ সালে ভারত আমাদেরকে জাগায় ধরছে এবং আমরা চাঁদের দেশে চলে গেছি। এ ধরনের কৃতজ্ঞতা বোধ যেন আবার না দেখায়। দর্শকবৃন্দ ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীকালকে রোববার ১১টা বাংলাদেশ সময় রাত ১০টায় আমি আপনাদের সামনে লাইভে থাকবো। আবার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা